আজকের ভিডিওতে এই বইটি থেকে টেন্স চ্যাপ্টারের হ্যাভ ভার্বের সমস্ত যে পাস্ট ফর্মগুলো রয়েছে সেই পাস্ট ফর্মগুলো বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওতে তোমরা প্রেজেন্ট ফর্ম দেখেছো, এই ভিডিওতে হবে পাস্ট ফর্মের আলোচনা। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে দেখতে থাকো। আজকে যে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমাদের হয়ে গেছে আগের ভিডিওতে, তো তোমরা সেটা দেখে নিও। তারপরে হ্যাভ ভার্বের পাস্ট টেন্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন দেখো টু হ্যাভ ভার্ব টু হ্যাভ উইথ কমপ্লিমেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্স তার মধ্যে এক্সট্রা যেটা আমাদের তথ্য দেওয়া হয়েছে, ঠিক আছে? ধরো এই সব যেগুলো বড় বড় বাক্য রয়েছে সেগুলো এক্সট্রা কিছু, যেমন ধরো এখানে দিয়েছে দোজ বয়েজ হ্যাড মেনি পিকচার বুকস, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এই পিকচার বুকস এগুলো কিন্তু এক্সট্রা শব্দ আর কি, ঠিক আছে? মানে বাক্য, এই বাক্যগুলো বলা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো দেখো কীরকম কী করা হয়েছে। তাহলে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট ফর্ম, পাস্ট টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে হ্যাড, শুধুমাত্র হ্যাড, ঠিক আছে? যত রকম আমরা শিখলাম যে তিনটে ফর্ম রয়েছে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, তো সেই সমস্ত ফর্মের ক্ষেত্রে কিন্তু হ্যাড হয়, ঠিক আছে? আমরা আগে কিন্তু শিখেছি হ্যাভের তিনটে ফর্ম রয়েছে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে বসে, আর হ্যাডটা হচ্ছে পাস্ট ফর্মে বসে, ঠিক আছে? তাহলে সবগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু হ্যাড হবে। তোমরা যদি বুঝতে না পারো কমেন্টে আমার জানাবে, আমি আরও ভালো করে কমেন্টে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এক্সাম্পলগুলো দেখো, তোমরা দেখতে থাকো। দেখো আমার একটি তোতা পাখি ছিল, ঠিক আছে? ছিল বলা এই যে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে সমস্ত সেন্টেন্সগুলো কিন্তু ছিল অর্থে হবে। হ্যাঁ, ছিল সব ছিল, অর্থাৎ পাস্ট টেন্স নিশ্চয়ই বুঝতে পারছো। অতীতকাল বোঝালে পাস্ট টেন্স বোঝায়, তো সেক্ষেত্রে ছিল অর্থে ব্যবহার করা হয়েছে এখানে, ঠিক আছে? তো সেন্টেন্সগুলো ট্রান্সলেশন তোমরা শিখতে থাকো, তোমাদের খুবই উপকারে লাগবে। আমার একটি তোতা পাখি ছিল, তাহলে আই হ্যাড এ প্যারট মানে তোতা পাখি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাডটা মাঝখানে বসছে, হ্যাড মানে ছিল অর্থে বোঝাচ্ছে, আর এ প্যারট, ঠিক আছে? আমাদের অনেক চাকর ছিল, তাহলে উই হ্যাড মেনি সার্ভেন্টস, তাহলে উই মানে আমাদের, হ্যাড মানে ছিল, মেনি সার্ভেন্টস মানে হচ্ছে অনেক চাকর। তোমার একটি টেবিল ঘড়ি ছিল, ইউ হ্যাড এ টেবিল ক্লক। তোমাদের একটি বাগান ছিল, ইউ হ্যাড এ গার্ডেন, ঠিক আছে? তার একটি হাত ঘড়ি ছিল, এখানে হাত ঘড়ি ইংরেজি হচ্ছে রিস্ট ওয়াচ, তাহলে সি হ্যাড এ রিস্ট ওয়াচ, ঠিক আছে? দেখো যেভাবে বাংলা করা হয়েছে ঠিক হুবহু সেরকমভাবে তোমরা বুঝতে নিশ্চয়ই আশা করি ভালোভাবে বুঝতে পারছো। তাদের একটি পোষা হাতি ছিল, হ্যাঁ, তাহলে তাদের দে মানে তারা, তাহলে হ্যাড এ টেম এলিফ্যান্ট, তাহলে টেম এলিফ্যান্ট মানে হচ্ছে পোষা হাতি, ঠিক আছে? তাহলে হ্যাডটা কিন্তু সাবজেক্টের পরেই বসছে, ঠিক আছে? রামের একটি ভালো কুকুর ছিল, তাহলে রাম হ্যাড এ ফাইন ডগ। তারপর দেখো বিনোদ ও রাখালের একটি সাদা ঘোড়া ছিল, তাহলে বিনোদ অ্যান্ড রাখাল, দুটোকে অ্যান্ড দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, হ্যাড এ হোয়াইট হর্স, ঠিক আছে? রতনবাবুর 4টি গরু ছিল, রতনবাবু হ্যাড 4 কাউস, ঠিক আছে? ওই বালকগুলির অনেকগুলি ছবির বই ছিল, তাহলে দোজ বয়েস, ওই বালকগুলির মানে হচ্ছে দোজ বয়েস হ্যাড মেনি পিকচার বুকস, ঠিক আছে? সেন্টেন্সগুলো তোমরা আশা করি বুঝতে পারলে, দেখতে পাচ্ছ সমস্ত ক্ষেত্রে কিন্তু হ্যাড রয়েছে, কেননা এখানে ছিল বোঝাচ্ছে, তাহলে হ্যাডের অর্থ হচ্ছে ছিল, ঠিক আছে? তাহলে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, যেটার অর্থ হচ্ছে ছিল, সব ছিল, দেখতে পাচ্ছ? আচ্ছা, কি বলা হচ্ছে এখানে দেখো, এখানে কারুর কিছু অধিকারে ছিল, অর্থাৎ অধিকারে, ঠিক আছে? নিজে কিন্তু নয়, তার অধিকারে কিন্তু ছিল। সাধারণত অতীতকাল বোঝালে হ্যাড বসে, হ্যাঁ। ভার্বের টু হ্যাভের পাস্ট টেন্সে কোনো একবচন কিংবা বহুবচন উভয় ক্ষেত্রেই কিন্তু হ্যাড বসে, ঠিক আছে? এবং ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন কোনো ক্ষেত্রেই অধিকার ছিল অর্থে হ্যাডের কোনো রূপান্তর হয় না, অর্থাৎ হ্যাডের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন কিংবা একবচন এবং বহুবচন, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাড ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? এবারে সেই হ্যাভ ভার্বের আমরা আবার এখানে কয়েকটা যে ফিউচার টেন্স দিয়ে, সিম্পল ফিউচার টেন্স দিয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখো এখানে সিম্পল ফিউচার টেন্সে কী বলছে, দেখো বলছে সিম্পল ফিউচার টেন্স মানে সাধারণ ভবিষ্যৎকাল, তাহলে সিম্পল ফিউচার মানে কি ভবিষ্যৎ, ঠিক আছে? আর যেখানে ফিউচার টেন্স থাকবে, যেখানে ফিউচার কথা বলা হবে, সেখানে কিন্তু অবশ্যই আমরা শ্যাল কিংবা উইল ব্যবহার করব, ঠিক আছে? শ্যাল এবং উইল সবসময় মনে রাখবে। তাহলে সাবজেক্টের পরেই কিন্তু শ্যাল বা উইল ব্যবহার করা হবে যখন আমাদের ফিউচার টেন্স ব্যবহার করা হবে, ঠিক আছে? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ যেটা এখনও আসেনি, ঠিক আছে? সেটাকে বলা হয় ফিউচার টেন্স, হ্যাঁ। তাহলে এবার দেখো সেই হ্যাভ ভার্বের এখানে কিন্তু কীরকম পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু আর হ্যাড নেই,
ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সবগুলোই হ্যাভ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, কীভাবে কি দেখো। আচ্ছা, এখানে বলছে কি কয়েকটা এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন 3 প্রকার তোমরা নিশ্চয়ই জানো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্সন কোনগুলো হচ্ছে আই এবং উই। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি পাবো, এই যে পাবো, পাইনি কিন্তু, হ্যাঁ পাবো, এরকম একটা অর্থে বোঝালে কিন্তু আমাদের ফিউচার টেন্স ব্যবহার করা হয় বা ভবিষ্যৎকাল বোঝায়। তাহলে আই শ্যাল হ্যাভ, তাহলে আই পরে শ্যাল বসে গেছে কিন্তু, তারপরে হ্যাভ বসছে। ঠিক আছে, একইভাবে আমরা পাবো, তাহলে আমরা অর্থ কিন্তু উই পরে শ্যাল বসে গেছে, তারপরে হ্যাভ বসছে। তাহলে বুঝতে পারছো এটা কেন হয়েছে, কারণ হ্যাভের ফিউচার টেন্স আমরা আলোচনা করছি, সেই জন্য এখানে কিন্তু শ্যাল কিংবা উইল বসছে। ঠিক আছে, তুমি পাবে, ইউ উইল হ্যাভ, তাহলে ইউ পরে উইল বসে, তাহলে আইর পরে শ্যাল বসে, উইর পরে উই পরে এখানে শ্যাল বসে, আর ইউর পরে কিন্তু উইল বসে। ঠিক আছে, ইউর পরে উইল বসে। আচ্ছা, আপনি পাবেন, তাহলে ইউ উইল হ্যাভ। ঠিক আছে, এখানে পাওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তোমরা পাবে, ইউ উইল হ্যাভ, আপনারা পাবেন, ইউ উইল হ্যাভ। এখানে দেখো সবগুলোই কিন্তু সবগুলো ইউ, কারণ কি ইউ হচ্ছে একটা এমন শব্দ যেটা হচ্ছে তুমি, যেটা দিয়ে তুমিও বোঝায়, আপনিও বোঝায়, তোমরাও বোঝায়, আপনারাও বোঝায়। ঠিক আছে, যার কারণে এখানে কিন্তু ইউর কোনো পরিবর্তন হয়নি, ইউ বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো থার্ড পার্সনে কী বলছে। থার্ড পার্সন হচ্ছে হি, সি ইত্যাদি, দের আর যে কোনো নামকে বোঝাতে পারে। ঠিক আছে, দেখো তিনি পাবেন, তাহলে হি উইল হ্যাভ, তারা পাবেন, দে উইল হ্যাভ, রাম পাবে, রাম উইল হ্যাভ, রাম এবং রতন পাবে, রাম অ্যান্ড রতন উইল হ্যাভ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এবারে কি বলছে দেখো, তোমরা আগেই শিখেছো কোথায় শ্যাল ও কোথায় উইল বসে। হ্যাঁ, টু হ্যাভ ভার্ব যখন শ্যাল বা উইলের পরে বসে তখন হ্যাভ ভার্বটির কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হ্যাভ ভার্বের জায়গায় কিন্তু আমরা আবার হ্যাজ বসিয়ে দেওয়া হয়নি বা হ্যাড বসিয়ে দেওয়া হয়নি, মানে তাই বললো যে শ্যাল কিংবা উইলের পরে যখন বসে তখন হ্যাভ ভার্বই থাকে। ঠিক আছে, আরও কিছু উদাহরণ দেখো, এখানে বলছে যে আমি একটি ছুরি পাবো, সব পাওয়া অর্থে। হ্যাঁ, তাহলে কী হবে, আমি মানে আই। ঠিক আছে, এরপর অবভিয়াসলি শ্যাল বসবে, শিখলাম এক্ষুনি, তাহলে শ্যাল বসে গেছে। আচ্ছা, এরপরে হ্যাভ বসবে, তাহলে হ্যাভ বসে গেছে, যে হ্যাভটা যদি পাওয়া অর্থে বোঝানো হচ্ছে, তাই না। কী পাবো না, ছুরি পাবো, একটি ছুরি, তাহলে এ নাইফ, তাহলে আই শ্যাল হ্যাভ এ নাইফ। কত সুন্দর করে ট্রান্সলেশন করা আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা একটি পুরস্কার পাবো, তাহলে তাহলে আমরা ইংরেজি কি উই বসিয়ে দেওয়া হয়েছে, শ্যাল তো বসবে, শ্যাল বসে গেল। এবার শ্যালের পরে আমরা হ্যাভ ব্যবহার করতে, হ্যাভ বসে গেল। পুরস্কার পাবো, একটি পুরস্কার, অর্থাৎ এ প্রাইজ, তাহলে উই শ্যাল হ্যাভ এ প্রাইজ। সে তার কলম পাবে, তাহলে হি উইল হ্যাভ হিজ পেন। তারা ছুটি পাবে, দে উইল হ্যাভ এ লিভ। ঠিক আছে, আচ্ছা, সে একটি গাড়ি পাবে, হি উইল হ্যাভ এ কার। তারা অনুমতি পাবে, দে উইল হ্যাভ পারমিশন। পারমিশন মানে হচ্ছে অনুমতি। ঠিক আছে, তারা একটি লাল টুপি পাবে, ইউ উইল হ্যাভ এ রেড ক্যাপ। ঠিক আছে, আমরা ক্ষতিপূরণ পাবো, তাহলে উই শ্যাল হ্যাভ আবার কম্পেনসেশন। ঠিক আছে, তোমরা একটি নতুন বাড়ি পাবে, ইউ উইল হ্যাভ এ নিউ হাউস। দেখতে পাচ্ছ, তাহলে কোথাও শ্যাল কোথাও উইল বসছে, সেটা তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে আমরা আজকে শিখলাম হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, যেটাকে হ্যাড বলা হয়। হ্যাডের কিছু এক্সাম্পল একটু আগে শিখলাম, আর হ্যাভ ভার্বের আবার ফিউচার টেন্স, যেটা ভবিষ্যৎ বোঝায়, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে শিখলাম। অর্থাৎ হ্যাভ ভার্বের কিন্তু আগের ভিডিওতে আমাদের হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স কী করে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আলোচনা করা হয়েছে, তোমরা আগে দেখে নিও। এই ভিডিওতে তোমার পেয়ে যাবে লাস্টের দিকে। আর পুরোপুরি দুটো ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু আমরা হ্যাভ ভার্বের 3টে ব্যবহার আমরা ডিপি ভট্টাচার্যের বই থেকে, এই যে বইটা রয়েছে এই বই থেকে শিখে গেলাম। ঠিক আছে, এর পরবর্তীকালে এরপরে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো একের পর এক আলোচনা করা হবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা কেমন তোমাদের লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর যদি কোনো বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদেরকে সলভ করে দেবো। ঠিক আছে, তো একের পর এক ভিডিও, একের পর এক অধ্যায় তোমাদের আসতে থাকছে। তোমরা কিন্তু প্রতিটা অধ্যায় ভালো করে খুঁটি করে দেখো, তোমাদের কিন্তু আর ইংরেজির জন্য কোনো চিন্তা করতে লাগবে না। সমস্ত প্রকার, অর্থাৎ স্কুল কলেজ কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই যে বইটা থেকে A to Z একদম A to Z গোড়া থেকে শেখানো হচ্ছে, তোমরা কিন্তু দেখতে থাকো। ঠিক আছে, যারা এতক্ষণ ধরে দেখলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুনরা দেখলে কিন্তু সাবস্ক্রাইব এখনও করোনি, তোমরা কিন্তু অবশ্যই করে নাও, যাতে তোমরা খুব গ্রামারটা একদম এই বই থেকে খুব স্ট্রংভাবে শিখতে পারো। ঠিক আছে, কারণ কি সমস্ত অধ্যায়ে বেসিস একদম গ্রামার থেকে আরম্ভ করে রাইটিং স্কিল থেকে সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলের মাধ্যমে শেখানো হবে এই বই থেকে। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো, খুব শীঘ্রই এর পরের চ্যাপ্টারটা নিয়ে ভিডিও আনা হচ্ছে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা।